आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব কবি জয় গোস্বামীর নুন কবিতা নিয়ে। তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য নুন কবিতা। আগে এই কবিতাটা কেউ একজন পড়ে শোনাও। প্রত্যেকের কাছে বই আছে, কে পড়বে বলো তো? স্যার পড়ব? পড়ো। নুন, জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার ধেনাতে। রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু বুঝবো কোথায়, ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় পড়ি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। হ্যাঁ, খুব সুন্দর। কবি জয় গোস্বামীর এই নুন কবিতাটা আমি আরেকবার পড়ছি, তোমরা কবিতাটা শোনো। কবি জয় গোস্বামীর নুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু মুদব কোথায়, ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি। আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি জয় গোস্বামীর এই নুন কবিতা যে গ্রন্থের অন্তর্ভুক্ত, যে গ্রন্থ থেকে এই নুন কবিতাটা তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা হলো ভুতুম ভগবান। তাহলে কাব্যগ্রন্থের নাম কি মনে থাকবে? ভুতুম ভগবান। কাব্যগ্রন্থের প্রকাশকাল 1988 খ্রিস্টাব্দে। 1988 খ্রিস্টাব্দে ভুতুম ভগবান এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের একটি অন্যতম জনপ্রিয় কবিতা নুন কবিতা। কবি জয় গোস্বামীর একটা কবিতা এর আগে তোমাদের নিচু ক্লাসে সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল। মনে আছে কার? কোন ক্লাসের অন্তর্ভুক্ত ছিল? কোন ক্লাসে? ক্লাস 8-এ একটা কবিতা আছে কবি জয় গোস্বামীর, মাসি পিসি। এই মাসি পিসি কবিতার যে মূল অর্থ, মাসি পিসি কবিতার যে ভাববস্তু, সেটা নুন কবিতার সঙ্গে জড়িয়ে রয়েছে। নুন কবিতা আর মাসি পিসি কবিতার বিষয় কিন্তু প্রায় একই। ওখানে যাদের কথা বলা হয়েছে এখানেও তাদের কথাই বলা হয়েছে। এই দুটো কবিতা বিষয়গত দিক থেকে একই অর্থ বহন করে। নুন কবিতায় কবি জয় গোস্বামী কাদের কথা বলেছেন না, সমাজের যারা শ্রমজীবী মানুষ, মেহনতি সম্প্রদায়, যারা অভাবী দরিদ্র, যারা দিন রাত পরিশ্রম করছে, এক মুঠো
অন্যের জন্য, অন্য সংস্থানের জন্য এক মুঠো অন্যের আশায়। এই শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের কর্মচঞ্চলতায় আমাদের এই সভ্যতা এগিয়ে চলেছে। সভ্যতা যে আজ উন্নতির শীর্ষে পৌঁছেছে, তার মূলেই রয়েছে এই সমস্ত মানুষের হাড় ভাঙা পরিশ্রম, খাটুনি। মাথার ঘাম পায়ে ফেলে এরা দিনরাত পরিশ্রম করে বলেই সভ্যতার অগ্রগতির চাকাটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং তরতরিয়ে উন্নতির শীর্ষকে ছুঁয়ে ফেলেছে। আর এদের হাত ধরেই কিন্তু উন্নয়ন আসে, এদের হাত ধরেই উন্নয়ন বজায় থাকে। অথচ এরা যারা আমাদের মুখে অন্ন তুলে দেয়, হয়তো দেখা যাবে দিনের শেষে এদেরই মুখে অন্ন ওঠে না। আমাদের জন্য এদের পরিশ্রমের শেষ নেই। আমরা এদের কারণে লজ্জা নিবারণের বস্ত্র পাচ্ছি, আমরা আমাদের আব্রু রক্ষা করতে পারছি এদের কারণে। অথচ দেখা যাবে দিনের শেষে এরাই হয়তো অনাবৃত রয়েছে। যারা কৃষিজীবী মানুষ, এই কৃষিজীবী মানুষের কৃষিজ পণ্যের ওপরে এদের তো সবার আগে অধিকার থাকার কথা, কিন্তু দেখা যায় যা ফসল ফলে তার বেশিরভাগ হয়তো এদের ঘরে ওঠে না। আজকেরও কিন্তু বঞ্চনার শিকার হয়ে চলেছে এই শ্রমজীবী মানুষ। আজও কিন্তু সমাজে যতই বলা হোক না কেন যে শ্রেণী বিভাজন নেই, আজও কিন্তু শ্রেণী বিভাজন প্রকট, স্তর বিভাজন প্রকট। আর সেই শ্রেণী বিভাজন বা স্তর বিভাজনে এরাই কিন্তু সবথেকে নিম্ন স্তরে পড়ে রয়েছে, অবহেলিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে, এদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যে জানি না তা নয়, আমরা কিন্তু সবই জানি, সবই বুঝি, কিন্তু প্রতিবাদ কোথায় উঠছে? যে জোরালো প্রতিবাদ, যে জোরালো প্রতিরোধ গড়ে ওঠা উচিত, সেই প্রতিবাদ বা প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি না। কবি জয় গোস্বামী তার মাসি পিসি কবিতায় বলেছিলেন, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। ঘুম পাড়ানি মাসি পিসি মস্ত পরিবার, আর এই মস্ত পরিবারে তাদের রোজগার মাত্র এক মুঠো। অথচ এদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। এরা এক মুঠো রোজগার করে আর এতগুলো মানুষের মুখে তুলে দিতে হয় সেই এক মুঠো রোজগার, এক মুঠো রোজগার থেকে নিয়ে আসা অন্ন। ঘুম পাড়ানি মাসি পিসি এরা বেশিরভাগ সময় রাস্তাতেই সময় কাটিয়ে ফেলে। বেশিরভাগ সময় কিন্তু রাস্তাতেই কেটে যায়, সারা জীবনের বেশিরভাগ সময় এদের রাস্তাতেই কেটে যায়। সারা দিন ধরে এরা পরিশ্রম করে শুধুমাত্র এই আশা নিয়ে যে পরিশ্রমে উপার্জিত যে অন্ন সেটা যতক্ষণ না বাড়ি নিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তারা বাড়ির লোকজন অনাহারে বসে থাকবে। তাহলে ঘুম পাড়ানি মাসি পিসি এই কবিতায় যে মাসি পিসিদের কথা বলা হয়েছে তারা কিন্তু আদতে মাসি পিসি নয়, তারা আসলে প্রতিনিধিত্ব করছে। কাদের প্রতিনিধিত্ব করছে? ঘুম পাড়ানি মাসি পিসিরা কাদের প্রতিনিধিত্ব করছে? যারা দিন আনে দিন খায় তাদের প্রতিনিধিত্ব করছে, নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করছে। আর আমাদের এই কবিতাতে, নুন কবিতাতেও কিন্তু দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, দুটো চরিত্রের কথা উঠে এসেছে, যে দুটো চরিত্র বাবা এবং ছেলে, কিন্তু তারা আসলে প্রতিনিধি, তারা আসলে প্রতিনিধিত্ব করছে সমাজের সেই নিম্নবিত্ত, অভাবী, দরিদ্র সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে চলেছে, যাদের মধ্য দিয়ে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষের বঞ্চনার, অসহায়তার কথা উঠে আসছে। কবি জয় গোস্বামী, যিনি একালের
আধুনিক কবিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত স্বনামধন্য প্রথম সারির কবিদের মধ্যে একজন। প্রথম সারির কবি। জয় গোস্বামীর জন্ম 1954 খ্রিস্টাব্দে। জয় গোস্বামীর জন্ম 1954 খ্রিস্টাব্দে। এখনও পর্যন্ত তিনি সাবলীলভাবে স্বচ্ছন্দে বাংলা কবিতার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছেন, অনর্গল লিখে চলেছেন। জয় গোস্বামীর কবিতায় বলিষ্ঠতার পরিচয় পাওয়া যায়। বলিষ্ঠতার পরিচয় পাওয়া যায় তার কাব্যের বিষয় নির্বাচনের দিক থেকে। তার কাছে আশেপাশের যা কিছু রয়েছে সব কিছুই এক অগাধ এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তির দ্বারাই তিনি তার মধ্যে সংগ্রহ করে নিচ্ছেন। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ তাদের জীবনের কত কত অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা, আর এই বিচিত্র বাস্তব অভিজ্ঞতাই কিন্তু কবি জয় গোস্বামীর কাব্যের রসদ হয়ে ওঠে, কাব্যের উপাদান হয়ে ওঠে। জয় গোস্বামীর কাব্যের উপাদান সমাজের কথা বলে, জয় গোস্বামীর কাব্যের উপাদান মানুষের কথা বলে, বাস্তবতার কথা বলে, জীবনে লড়াইয়ের কথা বলে, অভাবের কথা বলে, দারিদ্র্যের কথা বলে, বঞ্চনার কথা বলে। আর বঞ্চিত মানুষের পাশে থেকে জয় গোস্বামীর কাব্য কবিতা উচ্চকিত হয়ে ওঠে, দাবি আদায়ের কথা বলে, অধিকার প্রতিষ্ঠার কথা বলে। আবার জয় গোস্বামীর বহু কবিতাতে রোমান্টিকতার ছোঁয়াও রয়েছে। প্রেম আবার নিঃসঙ্গতা পাশাপাশি জায়গা করে নিয়েছে। কবির এক জনপ্রিয় কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়, হয়তো কবিতাটা শুনেছো তোমরা, অসাধারণ কবিতা। ইউটিউবে কিন্তু এই কবিতার আবৃত্তি রয়েছে, অসাধারণ। শুনবে কবিতাটা, ভালো লাগবে, মনকে ছুঁয়ে যাওয়ার মতো কবিতা। আচ্ছা, আমি তো বলে যাচ্ছি কিন্তু শোনা যাচ্ছে কি মাঝে মাঝে? আমি কথা না বল, হ্যাঁ, কথা যদি না শুনতে পাই আমি বুঝতে পারি না শুনছো কিনা তোমরা। তাহলে জয় গোস্বামীর এই যে রোমান্টিকতা বহনকারী একটা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়, এই কবিতার মধ্যে প্রেম আছে, এই কবিতার মধ্যে আবার প্রতিবাদও আছে। আবার তার কিছু কবিতা আছে আখ্যানধর্মী কবিতা, আখ্যান, তার মধ্যে একটা গল্প আছে, কাহিনী আছে। মেঘ বালিকার জন্য রূপকথা, এটা আখ্যানধর্মী কবিতা। আজ যদি আমাকে জিজ্ঞেস করো জয় গোস্বামীর কাব্য কবিতায় যে বিষয়ের বৈচিত্র্য আছে সেটা আমাদের মনকে ছুঁয়ে যায়। তার রচনায় যেন অভিনবত্ব আছে, নূতনত্ব রয়েছে। আর তিনি তার কাব্য কবিতাতে এক নতুন ধরনের আঙ্গিককে প্রয়োগ করেছেন। আঙ্গিক নিয়ে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করেই চলেছেন। আর তার কবিতাতে আবার শব্দ চয়ন অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হয়েছে। তার মানে তিনি এত দক্ষতার সাথে সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছেন, শব্দ প্রয়োগ করেছেন। আবার ছন্দ নিয়েও যেন তার কবিতাতে এক অর্থে গবেষণাও রয়েছে। তার কবিতায় যুগের যন্ত্রণা, যুগযন্ত্রণা, এক একটা যুগের যে যন্ত্রণা, যুগের যে অবক্ষয়, সেই অবক্ষয় ধরা পড়েছে তার কবিতায়, যুগের যন্ত্রণা ধরা পড়েছে তার কবিতায়। তার কবিতাতে আছে সমাজ সচেতনতার পরিচয়। আর তিনি 70-এর দশকের আধুনিক কাব্য কবিতার জগতে যে পালা বদল এসেছিল, পালা বদল, একটা অন্য ধারার কাব্য কবিতা উপস্থাপিত হচ্ছে আধুনিক কাব্য কবিতার জগতে 70-এর দশকে। আর সেই 70-এর দশকের নবীন আধুনিক কবিদের মধ্যে তিনি এই আধুনিকতার একটা
উন্নততর দরজা খুলে দিয়েছিলেন। তাহলে জয় গোস্বামী, যিনি তার কবিতার চর্চা শুরু করেছিলেন খুব ছোট থেকে, আর তার কবিতা, প্রথম কবিতা লেখা, যে কবিতা পরে প্রকাশিত হয়েছিল, তার প্রথম কবিতা লেখা হয়েছে মাত্র 13 বছর বয়সে। আমরা আমাদের আশেপাশে যে সমস্ত অতি সাধারণ তুচ্ছ অবহেলিত জিনিসগুলো দেখতে পাই, সেগুলোকে আমরা কতখানি মন দিয়ে দেখি, কতখানি সেগুলোকে পর্যবেক্ষণ করি, কতখানি সেগুলো আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়? খুব একটা যায় না। ওই আশেপাশে আছে, বাস থাকতে হয়, আছে, ওইটুকুই মাত্র। আমাদের চোখে কিন্তু ওইভাবে ধরা পড়ে না। কিন্তু কবির চোখে 13 বছর বয়সী একটা ছেলের, এত অল্প বয়সী একটা ছেলের চোখে বাড়ির পুরনো সিলিং ফ্যান আত্মকথা বলছে। এটাকে তোমরা ক্লাস 10-এ রচনা করে এসছো, আত্মকথামূলক করে এসছো না? এটি বটের আত্মকথা, রাজপথের আত্মকথা, একটি শ্রেণীকক্ষের আত্মকথা, আত্মকথামূলক রচনা পড়ে এসছো। তার মানে প্রত্যেকটা জিনিস তারা তাদের আত্মকথা তুলে ধরতে পারে। তো সিলিং ফ্যানও কত স্মৃতি ধরে রেখেছে। তো সিলিং ফ্যানকে নিয়ে, বাড়ির পুরনো সিলিং ফ্যানকে নিয়ে, সিলিং পাখাকে নিয়ে তিনি কবিতা লিখেছেন 13 বছর বয়সে। 19 বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয়েছিল, একসঙ্গে 3টি লিটল ম্যাগাজিনে ছাপা হয়েছিল, একসাথে 3টে ম্যাগাজিনে ছাপা হয়েছে। আর 1977 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়েছে, ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। এছাড়া একে একে প্রকাশিত হয়েছে প্রত্নজীব, আলেয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা। প্রশ্ন করা হয়েছে, যদি আমাকে জিজ্ঞেস করো, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, গোল্লা, পাগলি তোমার সঙ্গে, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাখি হুম ও স্বপ্ন, এগুলো তার কবিতার বই। আর তিনি কত কত পুরস্কার পেয়েছেন তার সীমা নেই। অনেক 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 পুরস্কার, পুরস্কারে একেবারে 6 লাভ। তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার, তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্গবিভূষণ পুরস্কার এবং বহু এরকম ধরনের পুরস্কারে তিনি বিভূষিত হয়েছেন। তো জয় গোস্বামী সম্পর্কে একটা ধারণা দেওয়া গেল। জয় গোস্বামীর আমাদের আজকের পাঠ্য কবিতা নুন, সেই সম্পর্কে এবার একটু আলোচনা হবে। নুন কবিতায় তাহলে কাদের কথা বলা হয়েছে? নুন কবিতায় আমরা দুটো চরিত্রকে পাচ্ছি। সেই দুটো চরিত্র আপাতভাবে তারা একজন বাবা এবং ছেলে, পিতা পুত্র, বাবা এবং ছেলে, 2 জনের কথা আমরা পাচ্ছি। এই যে 2 জন, এই 2 জন কিন্তু বললাম আপাতভাবে 2 ব্যক্তি বিশেষ হলেও আসলে তারা যেন একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, এবং যে শ্রেণীটা সমাজের একদম নিম্ন স্তরে অবস্থান করছে, সেই নিম্ন স্তরের শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, তাদের বঞ্চনার কথা, জীবন যন্ত্রণার কথা তুলে ধরছে। এই মানুষগুলোর নিত্য সঙ্গী অভাব, দারিদ্র্য, যতই এরা চেষ্টা করুক না কেন, কিছুতেই এই অভাব দারিদ্র্যের অন্ধকার থেকে এরা কেটে বেরিয়ে আসতে পারছে না। এদের জীবনে সারাক্ষণ অভাব দারিদ্র্যের গাঢ় অন্ধকার। আর এই অভাব দারিদ্র্যের গাঢ় অন্ধকার এদের জীবনকে এতখানি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এদের এখান থেকে বেরিয়ে আসার বোধহয় রাস্তা নেই, উপায় নেই। তাহলে মানুষ যদি দিনের পর দিন এরকম কঠিন অন্ধকারের মধ্যে আটকে থাকে, অথচ ওই অন্ধকারের মধ্যে যদি তাদের বেঁচে থাকতে হয়, তাদেরকে বেঁচে থাকতে হবে এমনভাবে যদি তারা জেনে যায়, বুঝে যায়, তাহলে মানুষ কিন্তু ধীরে ধীরে ওই অবস্থার সঙ্গে
মানিয়ে নেয়, মানানসই হয়ে যায়। মানানসই হতেই হয়, কারণ মানিয়ে না নেওয়া ছাড়া উপায় নেই, মানিয়ে নিতেই হবে। আর মানিয়ে না নিলে কী হবে? মানিয়ে না নিলে কী হবে বলো তো? অভাব দারিদ্র আছে, অনেক কিছু না পাওয়া আছে, কষ্ট আছে, দুঃখ যন্ত্রণা আছে, বেদনা আছে, অসহায়তা আছে, তবুও সব কিছুকে মানিয়ে নিতে হবে। যদি সব কিছুকে মানিয়ে না নেওয়া হয়, না নেওয়া যায়, তাহলে কি হবে? কি হবে কি মনে হয়? দুঃখই বাড়বে, উপায় থাকবে না। তাদের মাঝখান থেকে কী হবে? দুঃখই বাড়বে, কষ্টই বাড়বে, কি তাই না? ধরো আমি যা চাই, চেষ্টা করছি পাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে চেষ্টা করলেও সেখান থেকে আমি আমার যে ঈপ্সিত বস্তুটা বা জিনিসটা, আমার আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, আমার যে চাহিদা, সেটা আমি পূরণ করতে পারছি না। তাহলে স্বপ্ন চাহিদা যদি পূরণ করতে না পারি, তাহলে আস্তে আস্তে একটা হতাশা তৈরি হবে, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ব। চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, পরিশ্রম করেই যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, তাও অবস্থার পরিবর্তন হচ্ছে না। তাহলে এই অবস্থায় একটা হতাশা গ্রাস করবে, যদি না মনটাকে আমরা সামলাতে পারি, মনটাকে আমরা যদি সামাল দিতে না পারি, যদি আমরা মনটাকে সান্ত্বনা দিতে না পারি, আশ্বস্ত করতে না পারি, বোঝাতে না পারি। এই হতাশার মূলেই তো মন। মনকে তুমি শান্ত করে রাখো, মনকে তুমি সংযত করে রাখো, মনকে তুমি আশ্বস্ত করে রাখো, বোঝাও। যদি মন বুঝে যায়, তাহলে দেখো কত শান্তি বিরাজ করছে, সেই জীবনে কতখানি সুখ বিরাজ করছে, আনন্দ বিরাজ করছে। অনেক কিছু না পাওয়া আছে, অনেক কিছু না পাওয়া আছে, অনেক কিছুর ঘাটতি আছে, তাও কিন্তু একটা শান্তি আছে। আর সেই শান্তি যার মনে আছে, সেই শান্তি থেকে কিন্তু সে সুখও লাভ করতে পারে। আর যার মনে কোনো শান্তিই নেই, তার মনে কোনো দিন সুখ আসবে না। এটা তোমরা তোমাদের নিজেদের জীবন দিয়েও কিন্তু ভেবে দেখো। আমি অভাবী মানুষের কথা বলছি, দরিদ্র মানুষের কথা বলছি, মানে নিম্নবিত্ত মানুষ, যাদের এক মুঠো অন্ন জোগাড় করার মতো ক্ষমতা নেই, সংস্থান নেই, চেষ্টা করছে, পারছে না, উপায় নেই, সেই সমস্ত মানুষের কথা হচ্ছে। কিন্তু আমাদের মতো মানুষ যারা, মানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা যদি বলা যায়, তাহলে আমাদের কিন্তু দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের একটা নিশ্চয়তা আছে। কিছুই না হোক, ডাল ভাত, আলু সেদ্ধ ডাল ভাত, এটা কিন্তু দিনের শেষে জুটবে। কিন্তু এর থেকে আরও 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 নিম্ন স্তরে থাকা সেই সমস্ত মানুষদের কথা হচ্ছে। আমরা আমাদের কথা যদি বলি, আমাদের যেটুকু আমরা চাই, যেটুকু আমাদের দরকার, তার বাইরে গিয়ে যদি আমরা কিছু চাই, যেটুকু আমাদের দরকার, মানে আমাদের বেঁচে থাকার জন্য যেটুকু দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পরিষেবা, তো এইগুলো যদি আমরা পেয়ে যাই, তার বাইরে গিয়ে আমাদের কিন্তু একটু বিলাসিতায় সময় কাটাতে ইচ্ছে করে। একটু ভালো থাকবো, আর একটু ভালো থাকবো, আর একটু সচ্ছল, আরও একটু স্বাচ্ছন্দ্যে থাকবো, আর একটু আরামে থাকবো, আর একটু বিলাসিতায় জীবনটাকে কাটাবো। তো সেই বিলাসিতার জন্য ভোগ্য পণ্যগুলোর দরকার আছে, ভোগ্য বস্তুগুলোর দরকার আছে। সেই সমস্ত ভোগ্য বস্তু যা একটু দামি, যা হয়তো পাওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা চাইছি, আমরা চেষ্টা করছি, সেগুলোকে আমরা পেতে চাই, একটু দামি জিনিস। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও, পেতে চাওয়া সত্ত্বেও, আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে যখন আমরা চাইছি, পাচ্ছি না,
তখন ধীরে 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 হতাশা কিন্তু তৈরি হবে। ভুল বললাম? না পাওয়ার থেকে একটা হতাশা তৈরি হয় কিন্তু। ভুল বললাম? তৈরি হয়। তখন কখনো কখনো নিজের ওপরেও রাগ হয়, নিজের ওপরেও রাগ হয়, রাগ হয় পরিবারের উপরেও রাগ হয়, রাগ হয় বড়দের উপরেও রাগ হয়। এই কোন ফ্যামিলিতে জন্মেছি রে বাবা, কোন পরিবারে জন্মালাম? ওর বাড়ির, আমারই বন্ধু, ওর বাড়ির ছেলেটা, তার বাড়ির মেয়েটা, দেখো তারা যা বলছে, বাবা মা বাড়ির লোকেরা কিন্তু তার হাতে তাই তুলে দিচ্ছে, আবার বলতে হচ্ছে না, তার আগে তাদের হাতে তুলে দিচ্ছে। এগুলো দেখে আমাদের কিন্তু কখনো কখনো আফসোস হয়, জীবন নিয়ে, জীবন সম্পর্কে আফসোস হয়। ধর কেন এই ফ্যামিলিতে জন্মালাম? আমার যদি জন্ম হতো এরকম একটা বড় লোকের বাড়িতে, তাহলে আমাদের চাহিদাগুলো পূরণ হতো। এরকমভাবে চাওয়ার পরে না পেয়ে কষ্টটা হতো না। তাহলে যখন আমরা আমাদের ন্যূনতম প্রয়োজন পূরণ করার পর, মেটানোর পরে বিলাসিতার স্বপ্ন পূরণ করার জন্য যা চাইছি সেই ঈপ্সিত বা আকাঙ্ক্ষিত বস্তুটা যখন পাচ্ছি না, তখন কিন্তু কষ্ট বাড়ে, কষ্ট বাড়ে, বাড়ে 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 বাড়ে, রাগ হয়, অভিমান হয়, কষ্ট হয়, হতাশা, এগুলো কিন্তু তৈরি হতে থাকে। তাহলে এই জায়গা থেকে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যদি বুঝেই যাও যে পাওয়ার উপায় নেই, বাড়ি থেকে দেওয়ার ক্ষমতা নেই, সামর্থ্যই নেই, তাহলে শুধু শুধু বলতে থাকলে, শুধু শুধু চাইতে থাকলে, শুধু শুধু দেওয়ালে মাথা ঠুকতে থাকলে কী হবে? মাথাটাই ফুলবে, কষ্টটাই বাড়বে। মনটা দেখবে কেমন যেন অশান্তিতে রয়েছে, অশান্ত হয়ে উঠেছে, অসহিষ্ণু হয়ে উঠেছে। তার থেকে শান্ত হয়ে থাকার একটা সহজ রাস্তা আছে। কি রাস্তা? এখন না হোক, এখন না হোক, পরবর্তীতে কোনো একটা সময় এটা আমি পাবো, এটা আমি লাভ করব, এটা আমার দ্বারাই পাওয়া সম্ভব, আমার দ্বারা, আমার পক্ষেই পাওয়া সম্ভব। কিন্তু এই মুহূর্তে না হলেও এটাকে তো আমি পরে আমার যোগ্যতা দিয়ে, আমার ক্ষমতা দিয়ে আমি কিন্তু আমার হাতের মুঠোয় নিয়ে আসব। কিন্তু এই মুহূর্তে শুধু শুধু আক্ষেপ করে, শুধু শুধু কষ্ট পেয়ে কষ্টটাই বাড়বে, মনের অশান্তিটা বাড়বে। তার থেকে নিজেকে বুঝিয়ে সংযত করে রাখাটাই শ্রেয়। হ্যাঁ, সেই 3 ইডিয়টসের মতো আমরা বলতে পারি, হ্যাঁ, মনকে আশ্বস্ত করো, সান্ত্বনা দাও, ভরসা দাও, অল ইজ ওয়েল, সব ঠিক আছে। দেখো মন শান্ত, সারা দুনিয়া শান্ত। সারা দুনিয়াটা কি সুন্দর। আমরা তো আমাদের ন্যূনতম প্রয়োজন মেটানোর পরে দাবির কথা ভাবছি, কিন্তু আমরা যাদের কথা বলছি নুন কবিতায়, সেই সমস্ত মানুষগুলো তো তাদের ন্যূনতম অধিকারটাই লাভ করতে পারেনি। তারা তাদের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছে না। পরার জন্য বস্ত্র নেই, খাওয়ার জন্য অন্ন নেই, মাথার উপরে ছাদও হয়তো নেই। তাহলে এই মানুষগুলো তারা দিনরাত চেষ্টা করছে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। তাহলে এই মানুষগুলোকে দেখে আমাদের মনে হতে পারে, আচ্ছা এই মানুষগুলোর জীবনটা কেমন ধরনের, কিসের জন্য এরা পৃথিবীতে এসেছে? মানুষের জীবনটা কি শুধু সারা দিন রাত 24 ঘন্টা লড়াই করে কাটানোর জন্য? এদেরকে দেখে আমাদের কিন্তু কেমন যেন একটা ভাবনা তৈরি হয়। আমরা ভাবি হয়তো অনেকে, কিন্তু না, এই মানুষগুলোকে দেখে আমরা বাইরের থেকে যা ভাবি, এরা কিন্তু ভেতরের নিজেদের মনের দিক থেকে অনেক বেশি মজবুত এরা। আর এই মানুষগুলো বেঁচে রয়েছে শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে। এদের বেঁচে থাকা কিন্তু স্বপ্নের দিকে তাকিয়ে,
স্বপ্নকে সাথী করে, স্বপ্নকে সঙ্গী করে কিন্তু এদের বেঁচে থাকা। এরা কিন্তু প্রতি মুহূর্তে স্বপ্ন দেখে, স্বপ্নকে জিয়ে রাখে, আর স্বপ্ন জিয়ে আছে বলে কিন্তু এরা বেঁচে আছে। কিন্তু মাঝে মাঝে কখনো কখনো এদের জীবনের বাধা বিপত্তি আরও প্রবল হয়ে ওঠে, অভাব দারিদ্র তো আরও 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 মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। এবং সেই অভাব দারিদ্র কখন মাত্রাতিরিক্ত হয়ে ওঠে? এমনিতেই বাড়িতে চাল নেই, অন্ন নেই, ভাত নেই, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, তারপরে হঠাৎ করে দেখা গেল বাড়িতে কেউ অসুস্থ। তাহলে অসুখ বিসুখের সময় আর যাই হোক না কেন, চুপ করে তো বসে থাকা যায় না। তখন তো যেভাবে হোক অর্থের সংগ্রহ করার দরকার হবেই, অর্থ সংগ্রহ করতেই হবে যেভাবে হোক। অসুখ বিসুখ হলে যেভাবে হোক বাঁচাতে হবে, রোগীকে বাঁচাতে হবে। তার জন্য বাস্তু ভিটে বন্ধক দেয়া হোক, বিক্রি করা হোক, জমি বাড়ি, আসবাবপত্র যাই হোক না কেন, যেভাবে হোক না কেন বন্ধক দিয়ে বা বিক্রি করে টাকা সংগ্রহ করতে হয়। কিন্তু বিক্রি করার আগে যদি আমরা কারোর কাছ থেকে ধার করে টাকা সংগ্রহ করতে পারি, সেই রাস্তাটা তো আগে আমরা খুঁজি। এই নিম্নবিত্ত মানুষগুলো এই অসুখ বিসুখের সময় তখন বাধ্য হয় ধার দেনা করতে। এবারে ধার দেনা করার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে পাওনাদাররা এসে উপস্থিত হবে, এটা স্বাভাবিক। পাওনাদাররা টাকাটা দেবে, ধার শোধ করো, ঋণ মেটাও, ঋণ শোধ করো। তাহলে এদিকে অসুখ বিসুখের কারণে, অভাব দারিদ্র্যের কারণে ধার দেনা হয়ে গেছে, ধার দেনার কারণে পাওনাদারদের উৎপাত, তাগাদা। যতই হোক অভাবী দরিদ্র মানুষগুলো কি আত্মসম্মানহীন হয় নাকি? কি মনে হয়? যারা খেতে পায় না হয়তো ঠিকঠাক করে, আমরা কি তাদেরকে ভাববো যে তারা আত্মসম্মানহীন মানুষ, তাদের কোনো আত্মসম্মান নেই, আত্মমর্যাদা নেই? এটা কি আমরা ভাবতে পারি? না স্যার, ভাবতে পারি না। হ্যাঁ, দারিদ্র্য আছে, কিন্তু মানুষ তো, সে তো পরিশ্রম করছে, তারা তো পরিশ্রম করছে, কষ্ট করে উপার্জন করছে, তারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। তাই তাদের নিজস্ব যে মর্যাদা, যে সম্মান, সেটা কিন্তু আছে। তাই আত্মসম্মানী মানুষ এরা, আত্মসম্মান কিন্তু এরা বিকিয়ে দেয়নি, আত্মসম্মান কিন্তু এরা নষ্ট করে ফেলেনি। আর আত্মসম্মান আছে বলেই পাওনাদারের তাগাদায় তারা কিন্তু কোথাও না কোথাও চিন্তিত হয়ে পড়ে, ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাহলে অভাব দারিদ্র, অসুখ বিসুখ, ধার দেনা তাদের জীবনটাকে যেন থমকে দিতে যাচ্ছে। তাহলে যখন জীবনটা এরকম বাধা বিপত্তির মুখোমুখি হয়ে থমকে যায়, যখন নানান চিন্তা, টেনশন, চিন্তার ভিড় করে, বেরিয়ে আসতে পারে না এই সংকুল সমস্যার জর্জরিত এই অবস্থা থেকে, তখন সাময়িকভাবে মুক্তির জন্য দরকার হয়ে পড়ে এমন একটা উপায়, যে উপায়টা কিছু সময়ের জন্য তাদেরকে একটু স্বস্তি দেবে, একটু এই বাধা বিপত্তির থেকে সরিয়ে নিয়ে যাবে, সমস্যা থেকে একটু উত্তরণের জন্য সময় দেবে। তাহলে বলো, এই সমস্যা সংকুল পরিস্থিতি থেকে সাময়িক মুক্তির উপায় হিসেবে তারা হাতে কি তুলে নেয়? গাঁজা, গঞ্জিকা সেবন করে। গঞ্জিকা সেবন করে মানে গাঁজায় টান দেয়। তো গাঁজা নেশার জিনিস। তাহলে গঞ্জিকার টান দিয়ে তারা নেশাচ্ছন্ন হয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর নেশাচ্ছন্ন হয়ে গেলে, নেশায় মানুষ যখন একেবারে আচ্ছন্ন হয়ে যায়, নেশায় মানুষ যখন ডুবে যায়, তখন মানুষের যে চিন্তা চেতনা সাময়িকভাবে লোপ পায়, ভাবনা চিন্তা করার মতো যে বুদ্ধিশুদ্ধি কিন্তু সেই মুহূর্তে কোথায় যেন গুলিয়ে যায়। তখন কিছুক্ষণ ওই নেশার ঘোরে একেবারে বুঁদ হয়ে ডুবে থাকে। নেশা করলে ভালোভাবে সেটা উপলব্ধি করা যায়, কিন্তু নেশা না করেও কিছুটা হলে উপলব্ধি করার চেষ্টা করা যায়
যে নেশা করলে সাময়িকভাবে যে বাস্তব বুদ্ধি সেটা যে লোপ পাবে, মানুষের যে চেতনা সেটাও যে কোথাও আচ্ছন্ন হয়ে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল, কি করতে হবে কি না করতে হবে সবই কিন্তু গুলিয়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক যদি মাত্রাতিরিক্ত নেশা হয়ে যায়। সেই সময় মানুষের লঘু মস্তিষ্ক ঠিক করে ফাংশন করে না হলে এরকম হয়ে যায়। ওই তো আমাদের বিজ্ঞানী তো রয়েছেন, সুন্দর করে বিজ্ঞানের বিষয়টা ব্যাখ্যা করে দিল। গুড, ভেরি গুড, এগুলোও দরকার আছে। তার মানে সাহিত্য অযৌক্তিক কথা বলে না, কিন্তু কারো কারো মনে হতে পারে ধর সাহিত্য পড়ে কি হবে, হ্যাঁ, কিন্তু সাহিত্যে যে মনোবিশ্লেষণের কথা রয়েছে সেই মনোবিশ্লেষণও কিন্তু বাস্তবিক যুক্তিসঙ্গত পথে জড়িয়ে রয়েছে বিজ্ঞানের সাথে। তাহলে সাময়িকভাবে কিন্তু নেশা করাটা এটা সবসময় নয়, মাঝে মাঝে কখন যখন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে চিন্তা সমস্যা, সেখান থেকে মুক্তির জন্য সাময়িকভাবে। কিন্তু আবার নেশার ঘোর যখন কেটে যায় আবার তো আগের অবস্থা। আবার এই অভাব থেকে কি করে মুক্তি হবে, কি করে উপার্জন আসবে, কি করে ধার দেনা শোধ করা হবে, পরিবারে এত সদস্যদের মুখে কিভাবে অন্ন তুলে দেওয়া হবে, আজকে সারাদিনে কিভাবে উপার্জন করব, আর উপার্জন করলে যতটুকু উপার্জন হলো সেই উপার্জন দিয়ে এতগুলো মানুষের মুখের ভাত তুলে দেওয়া সম্ভব হবে কিনা, হাজার 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 সমস্যা, চিন্তায় জর্জরিত হয়ে যায় এই মানুষগুলো। কিন্তু আমরা জানি যে এই অভাবী দরিদ্র নিম্নবিত্ত অসহায় মানুষগুলো যারা অভাবের সঙ্গে লড়ছে, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাদেরও কিন্তু বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখতে হয়। আর সেই স্বপ্ন কল্পনার রঙিন জগতে তারা যখন তাদের রঙিন কল্পনার ডানা মেলে দেয়, ওই কল্পনার প্রজাপতির রঙিন ডানা যখন কল্পনার জগতে মেলে দেয়, সেই কল্পনার জগৎ থেকে, সেই রঙিন জগৎ থেকে তারা বেছে বেছে নিয়ে আসে রঙিন স্বপ্নগুলোকে। ভালো থাকবো, ভালো খাবো, জীবনটা আরও সুন্দর হবে। তার মানে কঠিন কঠোর বাস্তবতাটাকে তারা আড়াল করে, সাময়িকভাবে যদিও সেই বাস্তবতাটাকে আড়াল করে এই স্বপ্ন কল্পনার রঙিন পাখনা দিয়ে, রঙিন জাল বুনে। আর সেই স্বপ্ন কল্পনার রঙিন জাল বুনে যখন তারা কঠিন বাস্তবটাকে, রুক্ষ বাস্তবটাকে আড়াল করে, তখন কিন্তু তাদের মনে একটু সৌন্দর্য প্রিয়তা জেগে ওঠে একটু বিলাসিতা। সবসময় কি অভাব দারিদ্র, সবসময় কি রুক্ষতা, সবসময় কি অসুখ বিসুখ ধার দেনা, এই সারাক্ষণ দৈনতা, সারাক্ষণ এই রকম জীবন ভালো লাগে? তাহলে এই জীবনের মধ্যেও তো কখনো কখনো আমরা একটু সুখ খুঁজি, আনন্দ খুঁজি, এবং সেটা কিভাবে? কঠিন বাস্তবতাটাকে আমরা কল্পনার রঙে, কল্পনার আবরণে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আড়াল করে দিই। আড়াল করে দিয়ে আমরা কিন্তু আনন্দ পাই, সুখ পাই, ভালো লাগাটাকে খুঁজে পাই। নাহলে মানুষ বাঁচতেই পারবে না। সারাক্ষণ যদি নাই 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 করতেই থাকি, সারাক্ষণ যদি ওটা নিয়েই ডুবে থাকি, ওটা নিয়েই ভাবতে থাকি, তাহলে বেঁচে থাকবো কী করে? জীবন কিন্তু একেবারে শুকিয়ে যাবে। তাই অনেক কিছু না পাওয়ার মধ্যেও কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় এমন স্বপ্নের ডানাটাকে মেলে দিয়ে। আর এরাও কিন্তু এই স্বপ্নের ডানাটাকে মেলে দেয়। আর স্বপ্নের ডানাটাকে মেলে দেয় বলেই কখনো কখনো বাড়ি যখন ফিরছে কাজের শেষে, তখন কিনে আনছে কি কিনে আনছে? গোলাপ চারা। গোলাপ চারা তো প্রতীক, স্বপ্ন বিলাসিতার প্রতীক, সৌন্দর্য প্রিয়তার প্রতীক। গোলাপ চারা আমরা জানি, গোলাপ চারা লাগিয়ে তার পরিচর্যা ঠিকমতো করলে তবে গিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় বড় বাহারি ফুলগুলো ফোটে। গোলাপ গাছের পরিচর্যা করতে হয়, তার মানে যথেষ্ট সময় দিতে হয়, যথেষ্ট পরিশ্রম করতে হয়, যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়। স্বপ্ন বিলাসিতার
যে গাছের জন্ম হয়েছে তাদের মনের জগতে সেটাকে তারা রূপায়িত করতে চায়, কিন্তু রূপায়িত করতে চাইলেও আবার দেখা যাচ্ছে স্বপ্নের সেই রঙিন গোলাপ কোথায় শুকিয়ে যাচ্ছে। বাড়িতে ফেরার পথে কিনে তো আনছে গোলাপ চারা, কিন্তু মনে প্রশ্ন জাগে। কি প্রশ্ন জাগে? কি প্রশ্ন জাগে? পুঁতবো কোথায়? পুঁতবো কোথায়? এই সমস্ত মানুষগুলোর থাকারই জায়গা নেই, মাথা গোজার ঠাঁই নেই। তাহলে এই সমস্ত মানুষগুলো কোথায় গোলাপ চারাটা পুঁতবে, কোথায় গোলাপ চারাটা লাগাবে? একটা প্রশ্ন তো তৈরি হয়। তাহলে গোলাপ চারা পুঁতবে কোথায়? আচ্ছা, সাউন্ড মিউট করে রাখো। গোলাপ চারাটাকে না হয় কোথাও লাগানো গেল, কোনোভাবে কোথাও লাগানো গেল, কিন্তু আবার মনে প্রশ্ন জাগে। কি প্রশ্ন জাগে? ফুল কি হবে তাতে? হ্যাঁ, প্রশ্ন জাগে, আচ্ছা তাতে কি ফুল হবে? কেন ফুল হবে না? ওই যে বললাম, পরিচর্যার অভাব। আরে পরিচর্যা করবে না পরের দিন আবার উপার্জনের জন্য বেরোবে, উপার্জনের সন্ধানে বেরোবে? সময় দেবে না পরের দিন অন্য সংস্থানের জন্য কাজে বেরোবে? এখানে গোলাপ চারার পরিচর্যার জন্য অর্থ ব্যয় করবে না বাড়ির এতগুলো সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কাজ খুঁজে বেরোবে? তাহলে গোলাপ চারা পুঁতলেই হলো না, মানে স্বপ্নকে মনের মধ্যে জায়গা দিলে হলো না। সেই স্বপ্নকে কি করতে হবে না বাস্তবায়িত করতে হবে, তো রূপায়িত করতে হবে। তার জন্য যে সময়, যে পরিশ্রম, যে অর্থ, সেটা তো এদের কাছে নেই। কখনো কখনো এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর হঠাৎ করে হাতে একটু বেশি উপার্জন যদি হয়েও যায়, তখন তারা ফিরে আসার সময় গোলাপ চারা যদি নিয়েও আসে, তাও কিন্তু মনের মধ্যে প্রশ্ন, পুঁতবে কোথায়? আদৌ গোলাপ চারায় কি ফুল হবে? উফ, আর ভাবা যায় না। সে অনেক পরের কথা, ফুল হবে কি হবে না, মানে স্বপ্নগুলো বাস্তবায়িত হবে কি হবে না, রূপায়িত হবে কি হবে না, সেটা অনেক পরের কথা, সম্ভবত হওয়ার কথাই নয়, না হওয়ারই কথা। তাহলে সে অনেক পরের কথা, তা আগের কথাটা কি? না না, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা। তার মানে পরের কথাটা হলো ফুল হবে কি হবে না। তাহলে এই সমস্ত সরিয়ে দিয়ে আগে এখন কি করতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছো, আগে কি করতে হবে? এখন গঞ্জিকা সেবন করতে হবে। টান দি গঞ্জিকাতে। তাহলে গঞ্জিকা সেবন করে সাময়িকভাবে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির রাস্তা খুঁজি। যাই হোক, এই মানুষগুলো অল্পেই খুশি, কারণ এই মানুষগুলো জানে অতিরিক্ত চেয়ে পাওয়া যাবে না। তাহলে অতিরিক্ত চেয়ে যদি না পাওয়া যায়, তাহলে অতিরিক্ত চাওয়ার পরে না পেয়ে শুধু শুধু দুঃখ করে, শুধু শুধু কান্নাকাটি করে, শুধু শুধু মানসিক যন্ত্রণাটাকে বাড়িয়ে লাভ আছে কি? তার থেকে বাবা যে অবস্থা আছে সেই অবস্থার মধ্যে মানিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের। তাই এদের দিন কিন্তু চলে যাচ্ছে সাধারণ ভাত কাপড়ে, এদের দিন চলে যাচ্ছে অসুখ বিসুখে ধার দেনার মধ্যে। আর মাঝে মাঝে যখন দিন চলে না, তখন গঞ্জিকা সেবনই হলো এদের রাস্তা, যেখান থেকে বেরিয়ে আসার সাময়িক উপায়। কখনো কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কখনো না পাওয়া রয়েছে, কখনো আবার হেসে খেলে দিন যাচ্ছে, একটু আনন্দ যদিও খুঁজে নেওয়ার চেষ্টা। তাহলে কখনো হেসে খেলে কষ্ট করে তাদের কিন্তু দিন চলে যাচ্ছে, আবার মাঝে মাঝে দিন যাচ্ছেও না, থমকে যাচ্ছে। কখন দিন থমকে যায়? হ্যাঁ, এইসব মানুষের দিন কখন থমকে যায়, কখন মনে হয় আর সময় কাটতে চাইছে না? হ্যাঁ বলো। যখন তাদের আয়টা কম হয়, মানে হয় না। যখন সারাদিন ঘুরে বেরিয়েও, সারাদিন হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে কাজের খোঁজে, উপার্জনের জন্য, কিন্তু কাজ পায়নি, উপার্জন হয়নি, তো স্বাভাবিকভাবে সেদিন হাঁড়ি চড়বে না। তাহলে সেদিনকার তো থমকে যাওয়ার মতো দিন। তাই মাঝে মাঝে কিন্তু দিন চলে না, কারণ উপার্জন নেই, কাজ খুঁজে পায়নি, সারা দিন ঘুরে ঘুরে কাজ খুঁজে বেরিয়েছে, অনেক রাত হয়ে গেছে, শেষ পর্যন্ত ক্লান্তি নিয়ে
মানসিক যন্ত্রণা নিয়ে, ক্লান্তি নিয়ে, কষ্ট নিয়ে, এক রাশ হতাশা নিয়ে ফিরে এসেছে রাত দুপুরে বাড়ি ফিরেছে। তো রাত দুপুরে বাড়ি ফিরে ক্ষুধার্ত এই মানুষগুলো, অসহায় ক্লান্ত এই মানুষগুলো কি চাইবে? কিছু না হোক, কি চাইবে? এক মুঠো তো ভাত চাইবে। আর সেই ভাত যদি ঠান্ডা ভাতও হয় তাতে কিন্তু তাদের কোনো আপত্তি নেই, তার কারণ তাদের পেট ভরানো নিয়ে কথা। এই মানুষগুলো তো মাংস ভাত কী জিনিস সেটা বোঝেই না। তাহলে এই মানুষগুলোর কাছে এখন, এই ক্ষুধার্ত মানুষগুলোর কাছে ঠান্ডা ভাতের প্রয়োজন, ন্যূনতম যতটুকু সেইটুকুই প্রয়োজন। কিন্তু রাত দুপুরে বাড়ি ফিরে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠান্ডা ভাতে নুন নেই, ঠান্ডা ভাতে নুন নেই, লবণ না, নুন। নুন শব্দটার সঙ্গে দেখো অভাব জড়িয়ে রয়েছে, নুন শব্দটার সঙ্গে দারিদ্র্য জড়িয়ে রয়েছে, গ্রাম্যতা জড়িয়ে রয়েছে। নুন শব্দটার সাথে সমাজের একেবারে নিম্ন স্তরের কথা জড়িয়ে রয়েছে। হ্যাঁ বলো। গ্রামীণ জীবনযাত্রা, গ্রাম থেকে গ্রাম্যতা। নুন শব্দটার সঙ্গে উচ্চশিক্ষা নয়, রুচিশীলতা নয়, যেন স্থূল রুচির কথাগুলো জড়িয়ে রয়েছে নুন। কিন্তু সেই জায়গা থেকে আরেকটু উচ্চ স্তরে উঠলে কিন্তু আমরা বলি একটু লবণের কথা বলি। তার মানে নুন একেবারে ন্যূনতম সংস্থানের প্রতীক হিসেবে নুন। ঠান্ডা ভাতে নুন নেই, তাহলে রাগ তো মাথায় চড়বে। তাহলে রাগ মাথায় চড়লো। আর আমি মানে এই কবিতার যিনি কথক, যিনি জীবন যন্ত্রণার লড়াইয়ের কথা বলছেন, সেই কথক কী করছে? সেই রাগের মাথায় চড়ছে, রাগ তার মাথায় চড়ছে, রাগের মাথায় সে চড়ছে, মানে মাত্রাতিরিক্ত হয়ে যাওয়া, একেবারে সীমা ছাড়া হয়ে যাওয়া। আসলে দিনের পর দিন বঞ্চনা এতটা পুঞ্জীভূত হয়েছে, অবহেলা, শোষণ এতটা তাদের ভেতরে পুঞ্জীভূত, মানে জমাট বেঁধে রয়েছে, হঠাৎ করে সেটা যেন বিস্ফোরণ ঘটার উপক্রম হয়েছে। দেখবে ধৈর্যের বাঁধ যদি ভাঙে তখন মানুষ কিন্তু একেবারে দিশাহীন হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। সহ্য করছি, না পাওয়াকে সহ্য করছি, অপমান সহ্য করছি, মানুষের বঞ্চনা সহ্য করছি, মানুষের সমালোচনা সহ্য করছি, করতে একটা সময় কিন্তু হয় যে আর সহ্য করা যাচ্ছে না, তখন একবারে বাস্ট করে যায়। তখন আমরা অনেক সময় ভাবি, আরে এত শান্ত, এত চুপচাপ ছেলেটা, এত শান্ত চুপচাপ মেয়েটা, সব কিছু শোনে, চুপচাপ শোনে, যা বলি তাই করে, আজকে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? অনেক সময় কিন্তু তার ওই ভয়ঙ্কর রূপ দেখে মেলাতে পারে না বড়রা, কারণ এরকম রূপ দেখেনি আগে। কিন্তু এটা একদিনে হয়নি, একদিনে হয় না, এটা জমতে তার ধৈর্যের বাঁধ ভাঙার ফল। তাহলে রাগ তো মাথায় চড়ে, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না, তাই সীমা ছাড়া, তাই একেবারে গণ্ডি ছাড়িয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটে। বাপ বেটা দুজন তখন কি করে না, সারা পাড়া মাথায় করে, মানে এটা হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা, একেবারে হুলুস থুলুস পাকিয়ে দেওয়া, সারা পাড়া মাথায় করে বাপ বেটা। তো এখানে বাপ বেটা, তারপরে কিন্তু বলা হলো বাপ বেটা দু ভাই মিলে, তার মানে একটা খটকা লাগতে পারে, বাপ বেটা আবার দু ভাই কীভাবে? সম্পর্কে যদি বাবা ছেলে হয় তাহলে তারা দু ভাই আবার কেন এখানে বলা হয়েছে? দু ভাই মানে কিন্তু এখানে তারা দু ভাই নয়, বাবা এবং ছেলে, সম্পর্ক কিন্তু বাবা ছেলে, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে দু ভাই কেন বলা হয়েছে? কেন? কারণ তারা একসঙ্গে দুজনেই তাদের মনের দিক থেকে তাদের একই বয়স বলতে গেলে। হ্যাঁ, সেই জ্ঞানচক্ষু গল্পে ছিল না যে মাসি তপনের থেকে বয়সে বছর আষ্টেকের বড় হলেও কিন্তু সমবয়সী বলেছিল। স্যার এখানে তো এরকম হতে পারে স্যার, বলো। দুটো ছেলে। হ্যাঁ বলো। স্যার এখানে তো এরকম হতে পারে স্যার, লোকটার দুটো ছেলে। না,
না না না, এটা হতে পারে না। বাপ বেটা দু ভাই মিলে, এই নয় যে বাপ বেটা আবার আলাদা দু ভাই, না না, বাপ বেটা দু ভাই মানে এই বাপ বেটার সঙ্গেই কিন্তু পরপর কথাটা এসছে, তাই সম্পর্কটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করব, এইভাবে বুঝবো যে বাপ বেটা আজ যেন হয়ে গেছে দু ভাইয়ের মতো, একেবারে পিঠোপিঠি দু ভাই, মানে বয়সের কোনো সেই রকম পার্থক্য নেই, সেই রকম ব্যবধান নেই, এ যেন যমজ ভাই বা যমজ বোনের মতো, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। বাপ বেটা দু ভাই মানে দুজনে ব্যক্তিগতভাবে যে জায়গায় সম্পর্কে দাঁড়িয়ে রয়েছে, একজন বাবা আর একজন ছেলে, আস্তে 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 তাদের সম্পর্কটা শুধুমাত্র কমে এসেছে, মানে সম্পর্কের ব্যবধানটা কমে এসেছে, দুজনের মনের কাছাকাছি পৌঁছে গেছে, এবং সেটার কারণ হচ্ছে তীব্র অভাব, দারিদ্র্য। যখন দেখবে বাড়িতে প্রচণ্ড অভাব, প্রচণ্ড দারিদ্র্য বা বিরাট একটা সমস্যা, তখন বাড়িতে যদি কারোর মধ্যে দূরত্ব থাকে বা বয়সে বড় এবং ছোটোর মধ্যে যদি অনেকটা দূরত্ব এতদিন ধরে থেকে থাকে, দেখবে প্রচণ্ড ঝামেলা, সমস্যা, তখন দেখবে দুজনে মিলে একসাথে আলাপ আলোচনা করে তারপরে দেখবে ওটা মেটানোর চেষ্টা করছে। হয়তো তখন ছোটদের মনে হবে, আচ্ছা এতদিন তো বাবা বা মা আমাদের সঙ্গে কখনো এই রকমভাবে কোনো বিষয় নিয়ে আলোচনা করেনি, আজকের কেন করছে? তার মানে বুঝতে হবে যে পরিস্থিতিটা দুজনের মধ্যেকার দূরত্বটাকে অনেকটা ঘুচিয়ে দিয়েছে। সম্পর্কের কারণে যে দূরত্ব বড় এবং ছোটোর মধ্যে, সেই দূরত্ব কিন্তু অনেক সময় ঘুচে যায় সমস্যা যখন তীব্র হয়ে আসে, এবং সেই সমস্যা যখন বাইরের থেকে আসে, তখন আমরা ঘরের মানুষ দূরত্বটাকে ঘুচিয়ে কাছাকাছি হয়ে যাই, আরও কাছাকাছি হয়ে বাইরের সমস্যাটাকে মোকাবিলা করার চেষ্টা করি কাঁধে কাঁধ মিলিয়ে। তখন দেখবে মা আর মেয়ে বয়সে বড় হলেও ছোট হলেও দেখবে যেন ওই পরিস্থিতিতে দুজনে একেবারে আপন হয়ে উঠেছে, মনের কাছাকাছি পৌঁছে গেছে। বাবা এবং ছেলের মধ্যেও তাই। এখানে কিন্তু বয়সের ব্যবধানটা ঘুচিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখন সম্পর্ক কি হয়ে গেছে, যেন একেবারে দুই ভাইয়ের মতো। সেই দুই ভাই কিন্তু খুব বেশি বয়সের ব্যবধান নিয়ে দুই ভাই নয়, দুই ভাইয়ের বয়সের ব্যবধান কম হয় বলেই তখন কিন্তু দুই ভাইয়ের সঙ্গে কিন্তু বন্ধুর মতো কথা বলতে পারে, সে ভাই হোক বোন হোক হয়। দেখবে কারোর বাড়িতে যদি দুই ভাই থাকো এবং ডিফারেন্সটা যদি বেশি না হয়, 2-3 বছরের, 4 বছরের, 5 বছরে, দেখবে দুজনে কিন্তু খুব বন্ধু হয়ে যায়। বোনের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু দেখা যাচ্ছে দাদা অনেক বয়সী, মাঝখানে 10, 12, 15 বছরের ডিফারেন্স ভাই, তাহলে কিন্তু ভাই দাদাকে অত্যন্ত ভক্তির, শ্রদ্ধার চোখে দেখে, বন্ধুর স্থানীয় হয়ে উঠতে পারে না, বা দাদাও ভাইকে সেই অর্থে বন্ধুস্থানীয় ভাবে না। কিন্তু বয়সের ব্যবধানটা যখন কম হয়ে যায়, তখন কিন্তু দুজনের মনের কাছাকাছি পৌঁছে যেতে পারে। বাবা এবং ছেলে বয়সের ব্যবধান অনেক, কিন্তু আজকের পরিস্থিতি তাদেরকে যেন দুই ভাইয়ের মতো করে দিয়েছে। যাই হোক, দুই ভাই কিন্তু দুই ভাই নয়, বাবা আর ছেলে দুই ভাই কি করছে, বাবা ছেলে দুই ভাইয়ের মতো সারা পাড়া মাথায় করছে। আর সারা পাড়া যখন মাথায় করছে, তখন তো একটু চিৎকার চেঁচামেচি হলে মানুষজন তো বিরক্ত হবেই, আর বিরক্ত হলেই আসবে কিন্তু প্রতিবাদ। কিন্তু প্রতিবাদ এলেও সেই প্রতিবাদকে তারা আমল দিচ্ছে না, তার কারণ তারা এতদিন ধরে যখন অভাবে ছিল, দারিদ্র্যে ছিল, খেতে পাচ্ছিল না, দিনের পর দিন সমস্যায় ছিল, তখন পাড়া প্রতিবেশী পাড়া কি এসে একবারের জন্য পাশে দাঁড়িয়েছিল, প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল যে আপনাদের কি লাগবে, কেন সমস্যায় পড়ে আছেন, কেন চিৎকার করছেন? এতদিন তো করেনি। পাড়া মানে কিন্তু পাড়া মানে আশেপাশের কথা বলা হচ্ছে না, পাড়া মানে সমাজের কথা বলা হয়েছে, যে সমাজ বিরক্ত হচ্ছে আজকের, কিন্তু যখন প্রয়োজন সমাজকে তাদের পাশে তো তারা সমাজকে পায়নি। তাহলে পায়নি যখন, তাহলে আজকের কেন প্রশ্ন, আজকের কেন তাদের মাথা ব্যথা হচ্ছে, আজকের তারা কেন চিৎকারে অসন্তুষ্ট হচ্ছে, অসহিষ্ণু হয়ে পড়ছে? চুপ করো, করি তো কার তাতে কি? আমি যদি চিৎকার করি আমার ঘরে, তাহলে কার তাতে কি? কারোর খাই না পড়ি না, তো কারোর খাইও না যখন, পড়ি না যখন, তাহলে কেন তোমরা আমাদের চিৎকারে এত বিরক্ত হচ্ছ, প্রশ্ন করছো? চুপ করে নাক ডাকিয়ে ঘুমাও। আরে আমরা তো সামান্য লোক,
তো সামান্য লোকের যে সামান্যটুকু দাবি, সেই দাবিটা কি তোমরা কোনো দিন ভেবে দেখেছো, পূরণ করার চেষ্টা করেছো? এতদিন তো শুধু কেড়েই নিয়েছো। আর আজকে যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, আমরা নিজেরাই হয়ে উঠেছি প্রতিবাদী, তখন আমাদের অধিকার তো আমাদের ফিরিয়ে দিতে হবে। রাষ্ট্র প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করবে, খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার সুনিশ্চিত করবে, চিকিৎসার পরিষেবা দেবে, মাথার উপরে ছাদ দেবে থাকার জন্য, লজ্জা নিবারণের বস্ত্র দেবে, অন্ন দেবে, মানে কর্মসংস্থান দেবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। অথচ সেই রাষ্ট্রে কিছু প্রতিনিধি দিনের পর দিন কী করেছে না, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে আরও তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাহলে আজকে তো সম্মিলিতভাবে তাদের থেকে একটা জোরালো দাবি উঠছেই যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। কেনই দাবি করতে হবে? স্বাধীন দেশে থাকি, স্বাধীন রাষ্ট্রে থাকি, তাহলে রাষ্ট্রের উচিত আমাদের অধিকারগুলোকে পূরণ করা। অথচ সেই অধিকারের জন্য প্রশ্ন তুলতে হচ্ছে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। এতদিন ধরে তো পান্তা ভাত খেয়েছি, এতদিন ধরে তো ঠান্ডা ভাত খেয়েছি, তাতে সামান্য একটু লবণ সেটুকুও কেড়ে নিয়েছো। তাহলে শুধুমাত্র এক মুঠো অন্ন সংস্থানের উপায় করে দিলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য রাস্তাটা তৈরি করে দিতে হবে। আর সেই রাস্তাটাই হচ্ছে তৈরি করে দেবে রাষ্ট্র। আর যদি তৈরি করে না দেয়, তাহলে এই মানুষগুলো কি করবে না, এইভাবে প্রতিবাদের কথা বলবে, অধিকারের কথা বলবে, তারা দাবি তুলবে তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। অর্থাৎ একটু ভালো থাকার জন্য তাদের কি অধিকার নেই? সেই অধিকার পূরণ করে দেওয়া হোক। এটা তো আমাদের অবাক লাগেই, এটাতে তো আমরা তো অবাক হই যে স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, আমরা আমাদের বক্তব্য রাখতে পারবো, স্বাধীনভাবে আমরা আমাদের মতামত দিতে পারবো, আমাদের অধিকারগুলো পূরণ করবে রাষ্ট্র। সেই জায়গা থেকে যখন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তারপরে যখন আমাদের অধিকারের জন্য দাবি তুলতে হচ্ছে, আওয়াজ তুলতে হচ্ছে, তখন আমাদের তাজ্জব লাগে, অবাক লাগে যে কোথায় রয়েছি আমরা। যাই হোক, আগে এই নুন কবিতার অডিও, ভিডিও, হোমওয়ার্ক মানে প্রশ্ন সবই দিয়েছি, আলোচনা এক অর্থে শুনেছো, উত্তরগুলো সবাই লিখেছো, আজকেরও আলোচনা হলো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে সেটা বোধহয় কেটে গেছে, আরও যদি কোথাও অসুবিধা থাকে তাহলে এখন বলতেই পারো, কোনো একটা লাইন, কোনো একটা শব্দ, কোথাও যদি কারোর কোনো অসুবিধা থাকে। স্যার, হ্যাঁ বলো। গোলাপ চারা কেনার বিষয়টা একটু বলুন কেন? আচ্ছা, গোলাপ চারা কিনে নিয়ে আসা, তার মানে ইঙ্গিত করছে গোলাপ ফুল ফোটানোকে, ইঙ্গিত করছে। গোলাপ চারা কিনে নিয়ে এলাম, কিনে নিয়ে এসে গোলাপ চারাটাকে লাগালাম, তাতে পরিচর্যা করে সময় ধরে একটু অপেক্ষা করলে ফুল ফুটবে, বাহারি ফুল। তার মানে গোলাপ চারা কিনে আনা মানেই হচ্ছে গোলাপ ফুলকে ইঙ্গিত করছে। আর ফুল তো ধীরে ধীরে, মানে কুঁড়ি ধীরে ধীরে কী করে না, তার পাপড়িগুলো বিকশিত করে সে নিজেকে মেলে ধরে, প্রস্ফুটিত হয়, পাপড়িগুলোকে মেলে ধরে সে বিকশিত হয়। তার মানে একটা কুঁড়ি থেকে যখন পাপড়ি মেলে ফুল বিকশিত হচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের মানে এই নিম্নবিত্ত মানুষের মনের গাছে ধীরে ধীরে কুঁড়ি থেকে এই যে স্বপ্নের ফুল যেন পাপড়ি মেরে দিচ্ছে, স্বপ্নের ফুল, স্বপ্ন বিলাসিতার ফুল পাপড়ি মেরে দিচ্ছে, সৌন্দর্য বিলাসিতার, সৌন্দর্য প্রিয়তার ফুল যেন পাপড়ি মেরে দিচ্ছে। তার মানে কি, স্বপ্ন কল্পনার যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো কিন্তু এতদিন এদের মনের মধ্যে কুঁড়ি হয়েছিল, আজ কিন্তু মেলে দিচ্ছে পাপড়ি, বিকশিত হতে চাইছে। কিন্তু স্বপ্নগুলো বিকশিত হওয়ার উপায় নেই, কিনে তো আনছে,
তুমি তো তোমাদের মনের মধ্যে স্বপ্নগুলোকে আস্তে আস্তে রোপণ করতেই পারো এবং সেই স্বপ্নের গাছের গোড়াতে ধীরে 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 কিন্তু জল সার দিতেই পারো। দিলে আস্তে 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 সে কিন্তু বিকশিত হবে হবে হবে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে একটা ঝড় এসে সেই পাপড়িগুলোকে কিন্তু তছনছ করে দিয়ে চলে গেল। নিজেদেরকে দিয়েও বিচার করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরাও কিন্তু কী করি না, এই যে একঘেয়েমি জীবনে, এই যে প্রতিদিনের লড়াইয়ের জীবনে, লড়াইয়ের মুহূর্তে, লড়াই তো আমরা প্রত্যেকেই করছি। মধ্যবিত্ত মানুষও কিন্তু লড়াই করে চলেছে, শুধু যে নিম্নবিত্ত করে তা নয়, তারা শুধুমাত্র টিকে থাকার জন্য, এক মুঠো অন্যের জন্য লড়াই করে, আর মধ্যবিত্ত মানুষ আরেকটু ভালো থাকার জন্য কিন্তু লড়াই করছে। লড়াই তো আমরা প্রত্যেকেই করছি। তাহলে আমরা যারা লড়াই করছি, আমাদের মনের ভেতরে কখনো কখনো এক একটা স্বপ্নের ফুল পাপড়ি মেলার চেষ্টা করে কিনা, বলো আগে, করে কিনা? করে তো, আমাদের মনের মধ্যেও তো করে। আমাদের তো রোজগারের জীবনটা আজকের একঘেয়েমি জীবন হয়ে গেছে। সকাল থেকে উঠলে দেখবে একটা গতানুগতিক রুটিনে বাঁধা হয়ে গেছে। সকাল থেকে উঠবো, এই কাজটা করব, এই পড়বো, এই ক্লাস নেব, আবার এই ক্লাস করব, এই হোমওয়ার্ক করব, আবার এই করব, এইভাবে ঘুমাবো, একটা একঘেয়েমি জীবন। তো সেই একঘেয়েমি জীবনের মাঝে কখনো কখনো আমরা তো স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নটা কী করে, আমাদের একঘেয়েমি জীবনের একঘেয়েমিটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে স্বপ্নের ফুলটাকে আমরা কি করি, আস্তে 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 যত্ন করে লালন পালন করি, কিন্তু কখনো কখনো সেই স্বপ্নটা কি বাস্তবায়িত হয়, পূরণ হয়? সবসময় হয়? ব্যাস, পূরণ হয় না মানে কি? পূরণ হয় না মানেই ওই যে প্রশ্নটা জাগে যে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, তার মানে স্বপ্নটা তো জাগিয়ে তুলি, কিন্তু আদৌ কি সেই স্বপ্ন পূরণ হবে? মানে পুঁতবো কোথায়? হ্যাঁ, পুঁতলে ফুল কি আদৌ হবে? তার মানে স্বপ্ন কি বাস্তবায়িত হবে? আর বাস্তবায়িত যদি নাও হয়, সেই স্বপ্নটা যদি ঝরেও যায় নানান সংকটে, নানান বাধা বিপত্তির সম্মুখীন হয়ে, আগামীতে কিন্তু স্বপ্ন দেখা কিন্তু এই নিম্নবিত্ত মানুষ বা মানুষ বন্ধ করে না, আবার একটা স্বপ্ন দেখা শুরু হবে, আবার একটা স্বপ্ন দেখা শুরু হবে, আর সেই স্বপ্নটাকে প্রতিপালন করে চলবে বাস্তবায়িত করার জন্য। তারপরে দেখা যাবে আবার একটা ধাক্কা এসে, আবার একটা সমস্যা এসে সেই স্বপ্নটাকে চুরমার করে দিয়ে যাবে, আবার কিন্তু একটা স্বপ্ন বিলাসিতার ফুল আস্তে 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 বিকশিত হওয়ার চেষ্টা করবে মনের মধ্যে। তার মানে এই গোলাপ চারা, গোলাপ গাছ, গোলাপ ফুলটাকে এখানে স্বপ্ন, কল্পনা, বিলাসিতার বা সৌন্দর্য প্রিয়তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যা কিন্তু প্রত্যেকের মানুষে প্রথিত রয়েছে, আস্তে আস্তে বিকশিত হওয়ার চেষ্টা করে অনেকের জীবনে হারিয়ে যায়। আর নিম্নবিত্ত মানুষগুলোর জীবনে প্রতি মুহূর্তে এই স্বপ্নগুলো বিকশিত হলেও রূপ পায় না বাস্তবে। বোঝা গেল কি না? আমি অনর্গল অনেকক্ষণ ধরে একটানা বলে তোমাদেরকে অনেক বেশি বোর করে দিলাম। না স্যার, বুঝতে পেরেছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলো। বললাম, তুমি একটা কোশ্চেন দিয়েছিলে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, লবণের ব্যবস্থা হোক। তো এটা একটু কিভাবে লিখবো, এটা একটু বলে দিলে ভালো। ওই যে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, তাৎপর্য এইভাবে লিখবে যে নিম্নবিত্ত, অভাবী, দরিদ্র এই মানুষগুলো তারা এতদিন ধরে ন্যূনতম অধিকারটুকু পায়নি, মানে বেঁচে থাকার জন্য যেটুকু সংস্থান, সেটুকু সংস্থান তারা জোগাড় করতে পারেনি। কিন্তু আজকের তাদের জনপ্রতিনিধিদের কাছে একটা দাবি যে শুধুমাত্র এক মুঠো অন্ন নয়, সেখান থেকে বেরিয়ে এসে আরেকটু ভালোভাবে জীবনযাপন করার জন্য তাদের কিন্তু দাবিটা সোচ্চার হয়ে উঠেছে, একটু স্বাচ্ছন্দ্যে, একটু ভালোভাবে, একটু মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য তাদের দাবি। মানে শুকনো ভাতে লবণ, নাহলে এখানে বলতেই পারতো আমাদের পান্তা ভাতে নুনের ব্যবস্থা হোক। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছো? বলতেই পারতো যে আমাদের ঠান্ডা ভাতে নুনের ব্যবস্থা হোক। তার মানে কি, ঠান্ডা ভাতে নুনের ব্যবস্থা হোক মানে কি, সেই অভাব, সেই দারিদ্র্যকেই আমরা যেন বয়ে নিয়ে চলি, এটাই আমাদের দাবি। শুদ্ধ ন্যূনতম মানে এক মুঠো অন্ন দাও, আর কিছু না। না, এর থেকে বেরিয়ে এসে আর একটু ভালোভাবে মানুষের মতো মানুষের জীবন তারা চেয়েছে, সেটা হচ্ছে ঠান্ডা ভাতে নয়, তাই শুকনো ভাতে। ঠান্ডা ভাত এতদিন ধরে তো খেয়েছে, এখন শুকনো ভাত, গরম ভাত দরকার তাদের। সেই শুকনো ভাতে নুন নয়, লবণ, আর একটু স্বাচ্ছন্দ্যে থাকার অধিকার। ঠিক আছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে
গুড নাইট, গুড নাইট স্যার। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।